আমার হাজবেন্ড যেমন এখন একটা কিডনি নিয়ে বেঁচে আছে না, আমিও না একটা কিডনি নিয়ে বেঁচে আছি। আমি কিন্তু 4টে কিডনি নিয়ে বেঁচে নাই। এই স্ত্রীর স্বামীর প্রতি এত ভালোবাসা থাকার পরেও স্বামীর মিথ্যা অভিযোগ তার বিরুদ্ধে। স্বামীর কিডনি নষ্ট ধরা পড়লে স্ত্রী নির্দ্বিধায় কিডনি দিয়ে দেয় তাকে। তারপরও তার বিরুদ্ধে নানা ধরনের অভিযোগ আসে। স্বামীর অভিযোগ তার 60 লাখ টাকা হাতিয়ে নিয়েছে তার স্ত্রী, বাড়ি লিখে নিয়েছে, তার বিনিময়ে সে কিডনি দিয়েছে তাকে। যে আমি নাকি ওর 60 লাখ টাকা হাতিয়ে নিয়েছি, বাড়ি লিখে নিয়েছি, কিডনি তার বিনিময়ে দিয়েছি। স্ত্রী জানায় তার ননদের সাথে সবকিছু ম্যাচ হওয়ার পরেও কিডনি দেয়নি সে। তার তো ভাই, সে কিভাবে না দিয়ে পারে কিডনি? তারপর আমি ডাক্তারকে বললাম আমি কিডনি দেব, আমার যেহেতু স্বামী, তাকে রক্ষা করা আমার দায়িত্ব। স্ত্রী জানায় এই ভালোবাসার কোনো খাত ছিল না, চোখ বন্ধ করা ভালোবাসা ছিল। আমার ননাসের সবকিছু ম্যাচ হওয়ার পরও কিন্তু আমার ননাস দেয়নি ওকে কিডনি। হ্যাঁ, আমি যখন স্যারকে বললাম যে স্যার আমি তোর ওয়াইফ, আমার তো ও পজিটিভ ব্লাড গ্রুপ, তখন ডাক্তার বলল যে হ্যাঁ ও পজিটিভ দিতে পারে। ওখানে দাঁড়িয়ে আমার সিদ্ধান্ত, ওই সময় আমার সিদ্ধান্ত যে আমি ওকে কিডনি ডোনেট করব। এখানে আর কোনো দ্বিতীয় কথা নাই, এখন আমাকে টাকা পয়সা জোগাড় করতে। চোখ বন্ধ করা ভালোবাসা, এর মধ্যে এক ফোঁটা খাত ছিল না। স্ত্রী কিডনি দিলে ধীরে ধীরে তার স্বামী ভালো হয়ে ওঠে, হাঁটাচলা শুরু করে। 25 বছর যুবকের মতোই চলাচল করতেছে সে। সবকিছু ভালোই চলছিল তাদের, কোনো সমস্যা নেই, সব সমস্যা ঠিক হয়ে গেল। তারপরে যখন ও সুস্থ হলো, হাঁটাচলার মতন সুস্থ হয়ে গেল, তারপরে হ্যাঁ আমরা অনেক সুখী, আমাদের আর কোনো প্রবলেম নাই, সব প্রবলেম ওর ঠিক হয়ে গেল। তখন আমরা আলাপও করলাম, হাসাহাসিও করলাম, দেখো ডাক্তার যেটা বলেছে তুমি 25 বছরের যুবক হয়ে যাবা, আজকে তুমি 25 বছরের যুবক হয়ে গেছো। তখনও বললো আসলে তোর কিডনিটার জন্যই আমি 25 বছরের যুবক হয়ে গেছি। এমন কিছুদিন যাওয়ার পর হঠাৎ তাদের ছেলে করোনার সময় অসুস্থ হয়ে পড়ে। ডাক্তার দেখালে পা অপারেশন করতে বলে, তা না হলে যে কোনো সময় বাচ্চাটি হুইল চেয়ারে চলে যেতে পারে। এই কথা শুনেই স্ত্রীর মুখ শুকিয়ে যায়। আর স্বামী বলে ডাক্তার তো বলেছে হুইল চেয়ারে যাবে, মারা তো যাবে না। তখন নিদারুণ মা তার স্বামীর মুখের দিকে তাকিয়ে বলেছিল তুমি হয়তো আমার ছেলের হুইল চেয়ারে যেতে দেখতে পারবা, আমি মা হিসেবে কখনো এ দৃশ্য দেখতে পারবো না। আমি দেখি আমি মা হিসেবে কি করতে পারি আমার বাচ্চার জন্য। আমার ছেলেটা করোনার সময়, সেই সময় 2020 সালের দিকে, তো তখন হচ্ছে ও অসুস্থ হয়ে পড়ে, ওর নকনিস প্রবলেম হয়। তখন কিন্তু ইন্ডিয়া থেকে এবং বাংলাদেশ থেকেও ডাক্তাররা বলে দিয়েছিল যে ছেলের যদি পাটা অপারেশন আমরা না করি, আমার একটাই ছেলে তো যে কোনো সময় ও হুইল চেয়ারে চলে যাবে। তখন আমার হাজব্যান্ড আমাকে উত্তর দিল যে ডাক্তার তো বলেছে হুইল চেয়ারেই যাবে, মারা তো যাবে না। তখন আমি ওর মুখের দিকে তাকিয়েছিলাম আর বলেছিলাম একটা মাত্র ছেলে, তুমি হয়তো হুইল চেয়ারে যেতে দেখতে পারবা, আমি মা হিসাবে পারবো না, তাহলে আমি দেখি আমি কি করতে পারি। এরপর মা দিল্লির ডাক্তারের সাথে নিয়মিত যোগাযোগ রাখে এবং ভিডিও কলে পা দেখায়। এক একটা পা ঠিক করতে 7.5 লাখ টাকা লাগবে জানায় ডাক্তার। দুটি পা মিলে 15 লাখ টাকা লাগবে ঠিক করতে। মা তার টুকটাক গয়নাগাটি বিক্রি করে তার আত্মীয় স্বজনদের সাথে যোগাযোগ করে টাকা কোনোভাবে ম্যানেজ করে ছেলের পা দুটি দিল্লির ডাক্তার দেখিয়ে ঠিক করে নিয়ে আসে। তো এটা বলে আমার আবারও টুকিটাকি গয়নাগাটি দিয়ে তো আমি দিল্লি অ্যাপোলো ডাক্তারের সাথে ভিডিও কলে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে কথা বলি, ছেলের পা দেখাই। তখন উনি সব বললো যে কত কি খরচ লাগবে। তো এক একটা পায়ে 7.5 লাখ টাকা করে লাগবে, মানে দুটো পা মিলিয়ে 15 লাখ টাকা লাগবে। তো আমি ওই আমার টুকটাক যা গয়না ছিল ওইটা আবার বিক্রি করলাম, হচ্ছে না তো 7.5 লাখ ওইটুকুতে। আবার আমার আত্মীয় স্বজন সবার কাছে আমি চাইলাম, সবাই আমাকে হেল্প করলো। পরে একটা একটা করে আমার ছেলের পাটা আমি অপারেশন করলাম, আমার সম্পূর্ণ আমার উদ্যোগে, ওই দিল্লি অ্যাপোলোতে নিয়ে। স্ত্রী জানায় ডাক্তার দেখানোর সময় তার মা বোন টাকা দিয়ে সাহায্য করেছে, তারপরও তাদের নামে খারাপ কথা বলে আমার স্বামী। আমার বোন মিডিয়াতে কাজ করে, তা নিয়ে বাজে কথা বলে। মিডিয়াতে কাজ করা কি খারাপ কিছু? এই যে অপারেশনের সময় কিন্তু আমার মা বোনেরই অবদান, ঠিক আছে, তারপরও কেন ও এই ধরনের কথা বলবে? যে আমার বোন প্রায় 15-16 বছর ধরে সিনিয়র নিউজ প্রেজেন্টার হিসেবে মিডিয়াতে থাকা মানে কি খারাপ ধরনের কথা বলতে হবে আমার হাজবেন্ডকে কেন? মহিলাটি আরো জানায় গত 15-18 বছর সম্পূর্ণরূপে বেকার তার স্বামী, কোনো প্রকার কাজ করে না। সবই মিলিয়ে আমি এই সংসার চালাচ্ছি। গত 15-16 বছর ধরে ও কিন্তু কোনো কাজ কাম করতো না, ও কিন্তু বাসায় বেকার বসেছে। হ্যাঁ, 17-18 বছর ধরে সম্পূর্ণরূপে বেকার। কিছুদিন পর আবার স্ত্রীকে বুঝিয়ে একটা ব্যাংক লোন নেয় তার স্বামী, বাড়ি 3 তলা করে ভাড়া দিবে তার জন্য। সেখানেও স্ত্রীর নামে মিথ্যা অভিযোগ
অভিযোগ এনেছে যে বাড়ি ভাড়ার টাকা সব স্ত্রী নিয়ে যায়। স্ত্রী বলে, আমি যদি রুম ভাড়া না উঠিয়ে থাকি তাহলে তো আমি ঋণের টাকা পরিশোধ করতে পারবো না, আমি কোথা থেকে এই টাকা পরিশোধ করব। ও একদিন প্ল্যান করে চলো আমরা দুজন মিলে করি, বড় একটা লোন নিই ব্যাংকের থেকে। তো এই লোনটা তুলবার আগে ও হিসাব করেছিল যে 3 তলাটা যেহেতু আমরা করব, 3 তলার ভাড়াটা কত আসে এরকম অ্যামাউন্ট আসে, তবে কিস্তিটা কত আসে এরকম আসে, তাহলে তো একেবারে সই হচ্ছে, তাহলে আমরা লোনটা তুলি, তাহলে আমরা 3 তলার পুরো ভাড়াটা তুলে আমরা ব্যাংকে দিয়ে দিতে পারবো কিস্তি 10 বছরের মেয়াদ কিন্তু। এটার ক্ষেত্রেও সে বলেছে কি যে রুম ভাড়া তুলে নিয়ে আমি গুলশানে গিয়ে বসে আছি, অনেক ধরনের কথা বলেছে, একেবারে টাকার অ্যামাউন্ট উল্লেখ করে 65,000 টাকা, 3 মাসে কত হয় এই সেই। তো আমাকে তো রুম ভাড়াটা উঠাতেই হবে, উঠিয়ে আমাকে তো লোনটা পরিশোধ করতেই হবে, কিস্তিটা তো দিতেই হবে প্রতি মাসে, নাহলে আমি কোথা থেকে দেবো। স্ত্রী বলে, আমি অনেকবার তাকে বিশ্বাস করেছি, তার বিরুদ্ধে যখন অভিযোগ করি তখন সে কেঁদে সেই অভিযোগ উঠিয়ে ফেলে, আর তারপর থেকে পুনরায় আমার সাথে খারাপ ব্যবহার করে। তাহলে কিভাবে এখন আমি বিশ্বাস করে তার সাথে মিলে যাই, ঘরে উঠিয়ে এক ছাদের নিচে থাকি? আমি কিন্তু অনেকবার ওকে মাফ করেছি, অনেকবার বিশ্বাস করেছি। লাস্ট এই মামলা হবার আগেও আমি যখন থানায় অভিযোগ করি তখনও কিন্তু আমাকে দিয়ে কেঁদে কেটে সেই অভিযোগটা তুলিয়ে ফেলে, আর তুলিয়ে ফেলার পরের দিন থেকেই ওর রূপ আবারও চেঞ্জ, আবারও আমার সাথে খারাপ ব্যবহার, মারধর। তাহলে আমি ওকে কিভাবে বিশ্বাস করে এখন আবার এমনি মিলে যাব, ওকে ঘরে নিয়ে একসাথে আমরা এক ছাদের নিচে থাকবো, কিভাবে এটা পসিবল? তিনি বলেন, আমি কি চেয়েছিলাম, শুধু তো একটু ভালোবাসা আর একটু ভালো ব্যবহার, তা তো আমি কখনোই পাইনি। ওর পরিবারের কেউ কখনো জিজ্ঞেস করেছে যে আমি কেমন আছি? কেউ কখনো খোঁজও রাখেনি। আমি কি চেয়েছিলাম? আমি একটু ভালো ব্যবহার চেয়েছিলাম, একটু ভালোবাসা চেয়েছিলাম, সেটা তো আমি পাইনি। ওর ফ্যামিলির কারোর কাছ থেকে কখনো কোনো দিন আমাকে কোনোদিন একটু ফোন করেও জিগায়নি যে তুমি কেমন আছো অপারেশনের পরে। ওরা এমন টাইপের মানুষ। মহিলাটি বলে, অনেকবার ভেবেছি চলে যাব দুনিয়া থেকে, কিন্তু আবার ভাবি তাহলে আমার ছেলের কি হবে? আমার স্বামীর মিথ্যা অভিযোগ সব সত্য হয়ে যাবে, তাই আমি আর চলে যাব না। অনেকবার ভেবেছি যে আমি সুইসাইড করব। তারপর আমি চিন্তা করে দেখলাম আমার আসলে অনেক ধৈর্য, তো আমার আল্লাহ আমাকে অনেক ধৈর্য দিয়েছে। তখন আমি চিন্তা করে একাই বার করলাম যে আমি যদি এখন সুইসাইড করি তাহলে আমার হাজবেন্ড যে মিথ্যে প্রচারগুলো করছে এগুলো তো সব সত্যি হয়ে যেতে পারে, তাহলে আমি কেন এখন সুইসাইড করব না। সর্বশেষ তিনি বলেন, আমি একটা অসুস্থ মানুষ, আমি যে কয়টা দিন বাঁচি এই বাচ্চাটা নিয়ে একটু সুস্থভাবে বাঁচতে চাই, আর কিছু আমার চাওয়ার নাই। নতুন করে জীবন সাজাবার কোনো চিন্তা ভাবনাও নেই আমার। আসলে আমি একটা অসুস্থ মানুষ, আমি যে কয়টা দিন বাঁচি আমার এই বাচ্চাটাকে নিয়ে না একটু সুস্থভাবে বাঁচতে চাই। হ্যাঁ, আর কিছু আমার চাওয়া নাই, আমার নতুন করে জীবন সাজাবার কোনো চিন্তা ভাবনা নাই।